সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? ভালো আছো? আমি আল্লাহর মতে ভালো আছি। করোনার এই মহা দুর্যোগকালীন সময়ে আমরা সবাই সুস্থ আছি, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সারা দেশে স্কুল কলেজ বন্ধ থাকাকালীন সময়ে আমাদের পড়ালেখার যে ক্ষতিটা হচ্ছে সেটা কিছুটা পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা স্কুল কলেজে অনলাইন ক্লাস আরম্ভ করা। তো সেই ধারাবাহিকতায় আমি শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক, বাংলা, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। এখন আমি তোমাদেরকে আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে সমাস নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ এখানে আমরা সমাস, পদ, কারক, তারপর উপসর্গ, অনুসর্গ সবগুলোই আমরা আলোচনা করি। কোনো কোনো ক্লাসে, বিশেষ করে 6 থেকে পদ, তারপর ভাষা, বাক্য ইত্যাদি এগুলো আমরা কিছুটা আলোচনা করেছি। তবে যা তোমরা শিখেছো ওগুলোতে তোমরা অনেকটাই শিখেছো, কিন্তু এখন সমাসটা হচ্ছে ব্যাকরণ অংশের একটু কঠিন পাঠ বলা যায়। তো সমাস নিয়ে আলোচনা করতে গেলে আমার এক কলিগ ছিলেন, উনি অবশ্য মারা গেছেন কিছুদিন আগে, গত 1 বছর আগে। উনি আমাকে প্রায় বলতো, উনি সম্পর্কে আমার মামা হতো, উনি আমাকে প্রায় বলতো, আরে বেটি সমাস পড়ায় কি, সমাস পড়তে 6 মাস সময় লাগে। তো ওই স্যারের ওই কথাটাকে আমি তখন চিন্তা করতাম যে আসলেই তো সমাস পড়াতে গেলে, আসলেই সমাস শিখতে গেলে একটু সময় বেশি লাগে, বা বুঝাতে গেলেও আমাদেরকে একটু বেশি সময় নিয়ে বুঝাতে হয়, বা তোমাদেরকে বুঝতে একটু সময় লাগবে। তো অনেক বেশি কঠিন আমার মনে হয় না। তোমরা যতটা তখন মামার কথা শুনে যতটা মনে করতাম যে আপনার আসলেই মনে 6 মাস সময় লাগবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা ক্লাসে যখন পড়াতে গেছি তখন অতটা সময় লাগার কথা না। অবশ্য সহজভাবে উপস্থাপন করতে পারলে বা তোমরা বুঝতে পারলে হয়তো অনেকটা সহজ লাগবে। দেখো, আজকে আমরা তো সমাসের ডিটেলসে যেতে পারবো না, সমাসের ডিটেলসে যেতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আজকে তোমাদেরকে জাস্ট সমাস কি, সমাস কত প্রকার, তারপরে মেন যে সমাসের দেখা গেছে এক দ্বন্দ্বেরই প্রায় 11টা প্রকার ভেদ আছে, তো সেখানে আমরা যাচ্ছি না। তো ওইখান থেকে আমরা শুধু সমাস সাধারণত কয় প্রকার, অর্থের ভিত্তিতে সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, এবং সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কী, আমরা এই বিষয়গুলো একটু জানব। দেখো, একটা একটা বাক্যের মধ্যে লুকিয়ে থাকে সমাসের বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্ন, যেটা তোমাদের একদম খুবই প্রয়োজনীয়। তো আমি দেখো সমাস নিয়ে আলোচনা করব, যেহেতু তোমরা একটু মনোযোগ দিয়ে এটাকে শোনো। সমাস এট ফার্স্ট আমরা আসছি এই সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা একপদীকরণ। সংক্ষেপণ বা একপদীকরণ। দেখো, আমি এখন একটা বাক্য লিখব, সেই বাক্যটাকে যদি তোমরা দেখো তাহলে বুঝবা যে আমার তোমরা এটার অর্থ বের করতে পারবা যে কিভাবে এটা সংক্ষেপণ হলো, কিভাবে এটা একপদে পরিণত হলো। দেখো, আমি লিখছি সিংহ চিহ্নিত আসন সমান সমান কি, সিংহাসন। সিংহাসন এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এই 3টা পদ মিলে কি হয়েছে, সিংহাসন। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে কয়েকটা পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস। এই 3টা পদ মিলে কি হয়েছে, একটা পদ। এখন আমি এখান থেকে তোমাদের যে একটা খুব প্রয়োজনীয় একদম খুবই যেগুলো উদাহরণে একেবারে কমন জিনিসগুলো থাকে, সেখানে এই জিনিসগুলোকে তোমাদেরকে আমি এখন বলবো। দেখো, এই পুরা বাক্যটাকে বিশ্লেষণকৃত এই বাক্যটাকে একত্রে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি? তাহলে এখন তোমরা
দেখো তো আমি বিশ্লেষণকৃত পুরা বাক্যটাকে কি বলছি? ব্যাস বাক্য। এটার অপর নাম হচ্ছে কি? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই এই প্রত্যেকটা পদকে সমাস যেই পদগুলি নিয়ে হয়, এই প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে বলে সমস্যমান পদ। কি? সমস্যমান পদ। প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে বলে সমস্যমান পদ। আর বিশ্লেষণ করার পরে তোমরা যেই পদটাকে পাবে সেই পদটাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাস বাংলা ভাষায় কেন প্রয়োজনীয় সেটা শোনো। এই যে এই বাক্যটাকে আমি যদি বলতাম রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, তাহলে বাক্যটা কত বড় হইতো? মানে বলতে শুনতেও শ্রুতি মধুর হইতো না। এবং আরেকটা কি হইতো, যে বাক্যটা লিখতে গেলে তোমার জায়গাটা বা ইয়াটা বেশি লাগতো। তাহলে এই সেই জিনিসটাকে আমরা সংক্ষেপ করে কি বললাম? সিংহাসন। এখন যদি আমি বলি রাজা সিংহাসনে বসে আছেন, বাক্যটা কি করে শুনতে সুন্দর শোনায় এবং বাক্যটা কি হয়ে যায়? সংক্ষিপ্ত হয়ে যায়। তাহলে তোমরা পেয়েছো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একপদীকরণ। মানে একটা কয়েকটা পদের এক পদে পরিণত হয় এবং প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে বলে সমস্যমান পদ। এবং বিশ্লেষণকৃত বাক্যটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবং বের করার পরে যে পদটাকে পাবে সেটাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবারে শোনো, এখান থেকে আমরা বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্নের উত্তর পেলাম। এই প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ। পূর্বপদ। আর এই শেষের পদটাকে বলা হয় উত্তরপদ বা শেষ পদ। তাহলে এই আর মাঝখানে যে পদগুলো থাকবে সেগুলাকে বলা হয় মধ্য পদ। এইটুকু বুঝতে আমার মনে হয় না তোমাদের কারো সমস্যা আছে। শুধু এইটুক থেকে আমরা যেটুকু জিনিস পেলাম, মানে কয়েকটা এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। এখন দেখো সমাসকে কত ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়। সমাসকে দুইটা ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থের ভিত্তিতে। সমাস হচ্ছে 4 প্রকার। আরেকটা হচ্ছে নরমালি, মানে সাধারণত কমন, মানে যে প্রধানত সমাস কত প্রকার। প্রধানত সমাস হচ্ছে 6 প্রকার। আর অর্থের ভিত্তিতে সমাস হচ্ছে 4 প্রকার। যেমন দেখো আমি এখানে লিখছি, তো সাধারণত আমরা 6 প্রকারটাকে আগে বলে নিই, নামটা বলে নেই, তারপরে অর্থের ভিত্তিতে ওইখান থেকে বলবো। দেখো সমাস 6 প্রকার। প্রধানত সমাস প্রধানত 6 প্রকার। এই নামগুলো আমরা সবাই জানি। আমার মনে হয় এই নামগুলো কেউ না জানো এরকম শিক্ষার্থী নাই। কারণ কি আমরা এটা 6 থেকে পড়ে আসছি, 6, 7, 8-এ পড়েছি। তো দেখো সমাস প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে আমার একটা মজার গল্প আছে। এখন আমার মনে পড়ে, আমার একটা স্যার আমাকে এমন পিঠে দিয়েছিল, হাতের এই জায়গার থেকে মাথা নীল করে ফেলছিল। কারণ কি দ্বন্দ্ব বানান লিখতে বলছিল। তখন আমি ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা দিই। তখন আমাদের বৃত্তির জন্য আলাদা ক্লাস হতো। স্যার আমাদেরকে নিল, কয়েকজন সেট করা থাকতো ক্লাসের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে সেট করে নিত। তো যখন স্যার আমাকে দ্বন্দ্ব বানান লিখতে বললো, আমি এখানে এরকম একটা দিয়ে দিয়েছিলাম। তখন দিয়ে দেওয়ার পর মানে স্যার আমাকে এমন একটা পিঠি দিয়েছিল, আজ পর্যন্ত আমি দ্বন্দ্ব বানান লিখতে গেলে ওই কথা মনে পড়বই। আমি জীবনে তারপরে যতবার দ্বন্দ্ব বানান লিখছি ততবার এই স্যারের পিঠির কথা মনে পড়ে। তো আচ্ছা দেখো তোমরা এটাকে, তাহলে হয়ে যায় দ্বন্দ্ব। আচ্ছা বানানটা দেখো আবার, দুইটার নিচেই ব, দ্বন্দ্ব। দিন কর্মধারয়, তৎপুরুষ,
দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। এটা হচ্ছে সমাস প্রধানত। সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। তারপর আবার প্রত্যেকটা প্রকার আছে, সেগুলোতে আমরা পরে যাব, পরবর্তী ক্লাসে যাব সেগুলা। এখন দেখো আমি যে এই 6টা প্রকার লিখছি, এর মধ্যে আমি বলেছিলাম যে অর্থের ভিত্তিতে সমাস 4 প্রকার। অর্থের ভিত্তিতে সমাস 4 প্রকার। এখন সেটা দেখো, উভয়পদ প্রাধান্য সমাস। এটাও তোমাদের এমসিকিউর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা উভয়পদ প্রাধান্য সমাস হচ্ছে দ্বন্দ্ব। আমি উদাহরণ দিলে আরো ভালো বুঝবা, এখন শুধু দেখে যাও। উভয়পদ প্রাধান্য সমাস দ্বন্দ্ব, পূর্বপদ প্রাধান্য সমাস, পূর্বপদ প্রাধান্য সমাস অব্যয়ীভাব, পরপদ প্রাধান্য সমাস দ্বি ত ক। তার মানে হচ্ছে দ্বিগু, ততে হচ্ছে তৎপুরুষ, দ্বি ত ক, কতে হচ্ছে কর্মধারয়। দ্বিগু দ্বন্দ্ব, সরি দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। এবার দেখো উভয় পদ, পূর্বপদ, পরপদ কোনোটিরই প্রাধান্য দেয় না। সমসমান পদগুলির কোনোটিরই প্রাধান্য দেয় না। সেটা হচ্ছে বহুব্রী। তাহলে আমরা এই 6 প্রকার পেয়ে গেলাম, কিন্তু এই 6 প্রকারের মাঝখানে এটাতে কোথায় পূর্বপদ প্রাধান্য সমাসে আমরা কি কি পেয়েছি? কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু। এখন দেখো এই আমি এই পূর্বপদ, পরপদ প্রাধান্য সমাস এগুলো কেন তোমাদের জানা দরকার সেটা দেখো। যখন তোমরা এগুলার মানে ডিটেলসে যাবো, আমি উদাহরণ দিয়ে দেখালে বুঝবে আরো ভালো। তো এই উভয়পদ প্রাধান্য সমাস দ্বন্দ্ব, এটা দেখো কিভাবে। মা বাবা, এটা হচ্ছে কি আমি একটু আগে বলেছিলাম, তোমাদের মনে আছে এটাকে কোন পদ বলে? পূর্বপদ। আর পরেরটা হচ্ছে পরপদ বা শেষ পদ বা উত্তর পদ। এটা ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা সমান সমান মা বাবা। এখন দেখো এই পূর্বপদ এবং পরপদ প্রাধান্য মানে কি? ওই অর্থের গুরুত্ব দেওয়া, ওই অর্থটাকে মেন হিসেবে ব্যবহার করা। এই জন্য এটাকে বলে কি, দেখো দুইটা পদেরই অর্থের প্রাধান্য পেয়েছে, মানে দুইটা পদেরই অর্থের গুরুত্ব রয়েছে। এবং এখানে আমরা এক পদে যখন সমাসবদ্ধ পদে আমরা নিয়ে নিয়েছি তখন কি হয়েছে? মা বাবা, মানে দুইটা পদই এখানে প্রাধান্য পেয়েছে। এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। এবার পূর্বপদ প্রাধান্য সমাস। পূর্বপদ প্রথম পদটা, যেটা পূর্বপদ বা প্রথম পদ, এই পূর্বপদ প্রাধান্য সমাস হচ্ছে কি অব্যয়ীভাব। দেখো হা ভাব, হা ভাব, এটা ব্যাস বাক্য হচ্ছে ভাতের অভাব, ভাতের অভাব। এখানে তোমরা বাংলা দিদি পত্রতে উপসর্গ করেছ, কিছু কিছু বাংলা ভাষায় অব্যয় জাতীয় শব্দ আছে যেগুলো কি করে না, সরাসরি অর্থ প্রকাশ করে না, কিন্তু সেই অর্থটাকে পূর্ণাঙ্গ করতে গেলে তার গুরুত্ব অনেক, মানে সেটাকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত করতে হয়। যেমন এখানে হা, এই হা মানে হচ্ছে অভাব, তার মানে এখানে এই প্রথম পদ মানে পূর্ব পদটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলে পূর্বপদ প্রাধান্য সমাস। তারপরে দেখো দ্বন্দ্ব, অব্যয়ীভাব,
এবার আসো পরপদ প্রাধান্য সমাস। পরপদ প্রাধান্য সমাস হচ্ছে কি কর্মধারয়। কর্মধারয় দ্বিগু এবং তৎপুরুষ। দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক এবং পরে সমাহার, ব্যাসবাক্যের শেষে সমাহার কথাটা লিখতে হয়। যেমন দেখো এখানে শত অব্দের সমাহার। শত, শত মানে কি 100, তাই না? তাহলে শত অব্দের সমাহার। অব্দ মানে হচ্ছে বছর বা সময়। তাহলে দেখ এটার সমস্ত পদ কি হবে? শতাব্দী। শতাব্দী। এবার তোমরা পেয়েছো এটা পরপদ প্রাধান্য সমাস, যে শত বছরের সমাহার বা শত অব্দের সমাহার। এবং কর্মধারয় সমাসে কাজল কালো। কাজলের ন্যায়, ব্যাসবাক্য হবে কাজলের ন্যায় কালো। এগুলোকে আমি যখন কর্মধারয় প্রকারভেদ পড়াবো পরবর্তী ক্লাসে, তখন আমি বলবো এগুলা কোন উপমান না উপমিত নাকি, ওগুলো পরবর্তী ক্লাসে যখন আমরা আলোচনা করবো তখন বলবো। এখন দেখো এই কাজল কালো, কাজলের ন্যায় কালো মানে কাজলটা এরকম যে কাজল সাধারণত কি হয়? কালো রঙের হয়। তাহলে এই কাজল কালোটা মানে কাজলটা কিসের মতো? মানে কালোটা হচ্ছে কাজলের মতো, কাজলের ন্যায় কালো, কাজলের মতো কালো। কাজলটা সাধারণত কালো হয়, সেই জন্য এখানে দেখো একটা পদ বিশেষ্য আর একটা পদ বিশেষণ, দুইটার সাথে তুলনা করেছে। দুইটা পদের সাথে যখন তুলনা করা হয় তখন সেটাকে কি করা হয়? বলা হয় কর্মধারয় সমাস, এবং সেটাকে পরপদ প্রাধান্য সমাস। মানে যে কালোর উপর ডিপেন্ড করে আমাদের কাজলটাকে তৈরি করা হয়েছে। তাহলে এইটাকে এই জন্য বলা হয় যে কাজল কালো সরি যে পূর্বপদ পরপদ প্রাধান্য সমাস, মানে পরের পদটাকে বেশি প্রাধান্য দিয়েছে, কালোকে বেশি প্রাধান্য দিয়েছে, মানে কোনোটিকে প্রাধান্য দেয়নি। নতুন একটা অর্থ তৈরি করে, নতুন একটা অর্থ তৈরি করে সমস্যমান পদগুলো কোনোটারই প্রাধান্য দেয় না। যেমন দেখো বহুব্রীহি, আমি বহুব্রীহি বলি। বহু গৃহী আসে যা। দেখো তো এই গৃহী শব্দের অর্থ তোমাদের কি জানা আছে কারণ? আচ্ছা শোনো, গৃহী শব্দ অর্থ হচ্ছে ধান। গৃহী শব্দের অর্থ হচ্ছে ধান। বহু মানে অনেক ধানের, ধান আছে যা। তার হওয়ার কথা ছিল কি? ধনী, কিন্তু তা না হয় সে কি হয়েছে? বহুগৃহী, অনেক ধান। সুতরাং দেখো সমস্যমান পদগুলি অর্থের প্রাধান্য দেয় না, সম্পূর্ণ আরেকটা অর্থ তৈরি করে। 80তে 20 যাহা, 80তে 20 আচ্ছা দেখো 80তে 20 যাহা সমান সমান 80-20। এই 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। দাঁতে কার কিসের কার বিষ থাকে? যেমন দাঁতের বিষ থাকে সাপের, সাপের সবসময় দাঁতে বিষ থাকে। জাতিসাপ যখন কামড় দেয় তখন দেখো দাঁত মাথাটা একটু বাঁকায় দেয়, কারণ ওর কাল দাঁতটা যেই দাঁতের মধ্যে বিষটা থাকে সেটা থেকে একটু সাইডে, এই জন্য সবসময় মাথাটা একটু বাঁকায় কামড় দেয়। ও কিন্তু সরাসরি দেয় না, কামড়টা দেয় না। তো এই জন্য 80তে 20 যাহা হওয়ার কথা ছিল তাই কি সাপ, কিন্তু সেটা না হয়ে গেছে কি নতুন অর্থ তৈরি করছে, সেটা হচ্ছে 80-20 দাঁত 20। তো এইভাবে দেখো আমি আজকে তোমাদের এই যে সমাস নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শুধু অর্থের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে যে সমাস 4 প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা আমি এতক্ষণ এগুলা বলার পরে মানে সমাসটা বোঝানোর পরে তোমাদেরকে একবার মনে হয়েছে যে ব্যাকরণে সমাসের সাথে ব্যাকরণের কোন অংশের মিল আছে? একবারও কি মনে হয়েছে বলো তো? কারো মনে হয়েছে? দেখো তো। আচ্ছা মনে হয় কারো মনে পড়ে না, তাই না? ব্যাকরণের সন্ধি পড়েছ না, কয়েকটা বর্ণের মিলনকে, পরস্পর দ্বিবর্ণের মিলনকে সন্ধি বলে। আর এইখানে হচ্ছে কি
কয়েকটা শব্দের মিলনকে কি বলে? সমাস বলে। কয়েকটি শব্দ একত্রে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে সমাসের সাথে ব্যাকরণের কোন অংশের মিল আছে, এটা তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন, তাহলে কি বলবে সবাই? যে এটা সন্ধির সাথে মিল আছে। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা অর্থের ভিত্তিতে 4টা সমাস পড়লাম। এখন দেখো তো এখানে এটাও এমসিকিউ একটা প্রশ্ন, যে এখানে 2টা সমাস আছে, একটা আরেকটার বিপরীত। বলো তাহলে কোনটা? একটা আরেকটার বিপরীত সমাস। আমি অবশ্য মানে ওইভাবে বলতে গেলে খালি বলো, মানে আমার মনে হচ্ছে আমি সামনে মানে স্টুডেন্ট রেখে কথা বলতেছি। তো যাই হোক, তোমরা যদি না জানো শোনো, একবার মানে যদি একবার মনের মধ্যে হয়ে থাকে যে একটা আরেকটা বিপরীত, একটু চিন্তা করলেই পারবে। দেখো, দ্বন্দ্ব সমাস হচ্ছে বহুব্রীহির বিপরীত। একটা হচ্ছে 2টা পদেরই প্রাধান্য দেয়, আরেকটা হচ্ছে কোনোটারই প্রাধান্য দেয়। তাহলে এটাও তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, যে কোন সমাসটা দ্বন্দ্বের বিপরীত সমাস কোনটি? তাহলে তোমরা বলবে দ্বন্দ্বের বিপরীত সমাস হচ্ছে কি? বহুব্রীহি। আর বহুব্রীহির বিপরীত সমাস হচ্ছে কি? দ্বন্দ্ব। তো আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করি। আর এর আগে তোমাদের বাড়ির মানে যেটাকে এখন একটু আগামী ক্লাসে যেটা গুরুত্ব দিবে সেটা হচ্ছে সমাস প্রধানত কত প্রকার, সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু বই দেখে রাখবে, হ্যাঁ, বইটা একটু দেখে রাখবে। আর আমি তোমাদেরকে আগামী ক্লাসে প্রশ্ন করব যে এই এমসিকিউ যে কয়েকটা প্রশ্ন, যে সমাস শব্দের অর্থ কি, তারপরে যে কি বলে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা কি বলা হয়, সমসমান পদ, বিশ্লেষণ করার পরে যে শব্দটাকে আমরা পাবো সেই শব্দটার নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তারপর বিশ্লেষণকৃত বাক্যটার নাম বা বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এই এমসিকিউ এই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য মানে বাড়ির কাজ হিসেবে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা, যে আবার শরৎকালের একরাশ কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।